রাতে কাশতে কাশতে ঘুম ভেঙে গেল। অদ্ভুত ব্যাপার, কাশতে কাশতেও যে মানুষের ঘুম ভেঙে যায় তা জানতামই না। হাতের ঘড়িটার দিকে তাকালাম, রাত 12টা 5। আমি একা শুয়ে আছি 3টি রুমের মাঝে সর্বপশ্চিমের রুমে। মাঝের ঘরে ঘুমাতাম, কিন্তু সেখানে ছোট ভাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে ঘুমাচ্ছে। আমার ঠান্ডা লেগেছে তো তাই এই ঘরে ফ্যান বন্ধ করে ঘুমাচ্ছিলাম। এমনিতে কাশির যন্ত্রণায় ঘুমাতে দেরি, তার উপর আবার ঘুমটা ভেঙে গেল। বিদ্যুৎ নেই, ঘুটঘুটে অন্ধকার চারদিকে, পরিবেশটাও স্তব্ধ। মাঝে মাঝে কিছু রাত জাগা পাখির শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। হঠাৎ অদ্ভুত কিছু শব্দ শুনতে পেলাম, অস্পষ্ট, এমন যে বহু দূর থেকে ভেসে আসছে কোনো গানের সুর। ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হলো, মেয়েলি গলায় কেউ যেন গান গাইছে। বড্ড করুণ সেই সুর, কিন্তু মিষ্টির স্বর। বুকের ভিতর কেমন হাহাকার করে উঠল। কোনো এক অজানা মোহ যেন আচ্ছন্ন হয়ে গেলাম। কিছুক্ষণ পর হুঁশ পেলাম, কিন্তু আশ্চর্য, আমি আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু কিভাবে এলাম এখানে? আমি তো বিছানাতে ছিলাম। হঠাৎ আবার সেই অজানা গানের সুর, বড্ড করুণ কিন্তু খুবই জাদুকরী। গানের উৎসটা উত্তর দিকের কলপারে, একটা তেঁতুল গাছও রয়েছে সেখানে। লোকমুখে অনেক কথাই প্রচলিত, তেঁতুল গাছ গ্রামের মানুষের কাছে কতটা খারাপ তা তো আর বলে দিতে হয় না। এই রাতের বেলা কোনো মেয়ের গান, ব্যাপারটা কেমন জানি ভৌতিক লাগছে আমার কাছে। তাও আবার আমি সম্পূর্ণ একা। কিন্তু গানের সুরটা বারবার আমাকে আকৃষ্ট করছে। কৌতূহল হচ্ছে প্রচুর। ভয় আর কৌতূহলের মধ্যে কৌতূহল জিতে গেল। যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেখানে। হয়তো কোনো গল্পের প্লট পেয়েও যেতে পারি, দেখা পেতে পারি কোনো অপ্সরার। গল্পের নামটাও মনে মনে ঠিক করে নিলাম, মধ্যরাত এবং সে। হ্যাঁ, এটাই দিব নাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অপার্থিব গানের সুর বাদে পাতা নড়ার শব্দও নেই। যতই সামনে এগিয়ে যাচ্ছি বুকের ধুকপুকানিটা বেড়েই যাচ্ছে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। কলপাড়ের দিকে যতই যাচ্ছি ততই আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছি, যেন কেউ কলপাড়ের আলো আলোকিত করে রেখেছে। কলপাড় দৃষ্টিগোচর হতে হতবাক হয়ে গেলাম। একটি নারী দেহ, সাদা গ্রাউন্ড পরা, অনন্য সুন্দর একটা অবয়। তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে শত ভোল্টের আলো। মাথাটা নিচু করে আপন মনে গান গাইছে সে। কে তুমি? বলার সাথে সাথে গান বন্ধ হয়ে গেল তার। মাথাটা উঁচু করে আমার চোখে চোখ রাখলো। অপূর্ব, এত রূপ কোনো মানুষের হয়? হয়তো সে মানুষ না। গোলাপের পাপড়ির মতো রক্তবরণ গাল, গোলাপি ঠোঁট, আর সবচেয়ে আশ্চর্য তার হরিণী চোখ। গভীর কালো সেই চোখ। পৃথিবীর সকল মায়া যেন এই চোখের মাঝ দিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা। সেই মায়া ছিন্ন করার ক্ষমতা কোনো পুরুষের নেই। আমিও বাধা পড়ে গেলাম তার চোখের মায়ায়। সেই অপ্সরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে চোখ রেখে। আমিও ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। দুজনের দৃষ্টি দুজনের চোখে নিবৃত্ত। তার কাছে যেতে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি তখন আমার চোখ বরাবর। সেই তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার বিদ্ধ হচ্ছিলাম। তার ঠোঁটে ফুলে উঠেছে ক্রূর হাসি। যখন শিকারী তার শিকারকে হাতের মুঠোয় পেয়ে যায়, তখন শিকারী যেভাবে হাসে ঠিক সেই রকম। ধীরে ধীরে তার চেহারার পরিবর্তন হতে থাকলো। ভয়ঙ্কর এক অভয় রূপ নিচ্ছে সে। শির ধারা দিয়ে শীতল এক স্রোত বয়ে গেল। প্রচণ্ড ভয় পাচ্ছি, কিন্তু সেই দৃষ্টি থেকে নিজেকে উদ্ধার করতে পারছি না। তার চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গেল। যে কেউ এই রূপ দেখে ভয়ে জ্ঞান হারাতে বাধ্য। আমিও পাচ্ছি প্রচণ্ড ভয়। এই ভয়ের তুলনাই হয় না। তার চোখ দুটো আগের মতোই মায়াবী রয়েছে, কিন্তু মুখমণ্ডল হয়ে গিয়েছে এক রক্তপিপাসী ও দানবীর মতো। হঠাৎ তার হাত ধীরে ধীরে সামনে এগোতে থাকলো। লক্ষ্য আমার বাম বক্ষ গহ্বর। তার চোখে আমার মৃত্যু দেখতে পেলাম। দেখতে পেলাম রক্তের নেশা, প্রবল নেশা। চোখ দুটোর রং ইতিমধ্যে হয়ে গিয়েছে ফ্যাকাশে, চোখের মণিটাও হয়ে গিয়েছে সাদা। তবে কোনো মোহতে আমি আটকা পড়েছি তা আমি জানি না। তার বড় বড় নখযুক্ত হাতটা ধীরে ধীরে আমার বুকের মাঝে ঢুকে যেতে লাগলো। প্রচণ্ড যন্ত্রণায় আমার চিৎকার করার কথা, কিন্তু আমার গলা দিয়ে বিন্দুমাত্র আওয়াজ বের হচ্ছে না। চোখ দিয়ে অনবরত অশ্রুপাত ঘটছে। তার হাতটা আমার বুকের আরও গভীরে ঢুকে যাচ্ছে। সেই সাথে হাড় ভাঙার মুড়মুড় শব্দ, ভয়ঙ্কর অসহনীয় যন্ত্রণা। শরীরের প্রতিটি কোষ সেই নারকীয় যন্ত্রণা অনুভব করছে। হঠাৎ মনে হলো তার হাতটা আমার হৃৎপিণ্ডে স্পর্শ করেছে। আর সহ্য করতে পারলাম না। সকল মায়া কেটে গেল প্রচণ্ড যন্ত্রণায়। শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। প্রবল সেই চিৎকার, কণ্ঠনালী ছিঁড়ে গেল সেই চিৎকারে। চোখ অন্ধকার হয়ে গেল। বুঝলাম মৃত্যু সন্নিকটে। মধ্যরাত এবং সে। রাত 12টা 45। ডায়েরির লেখাটা পড়ে শেষ করলো রাহাত। ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। তবে কি তার ভাই সত্যি হারিয়ে গেল কোনো অজানায়? কাল রাত 12টার পর তার ভাইয়ের প্রবল চিৎকার ভেসে আসে কলপাড় থেকে। আশেপাশে গ্রামবাসী বিপদ আঁচ করতে পেরে দৌড়ে এলো, কিন্তু কলপাড় ফাঁকা ছিল। কোনো মানুষের চিহ্ন মাত্র ছিল না। তার সাথে গায়েব হয়ে গিয়েছিল তার ভাই রাতুলও। গ্রামবাসী বলছে তেঁতুল গাছের পেতনির কাজ।
এই ডায়েরিটাও তখন ছিল না সেখানে। আজ সন্ধেবেলা এটা কলপারে কুড়িয়ে পেয়েছিল রাহাত। তার ভাইয়ের ডায়েরি, ভাইয়ের হাতের লেখা, লাল কালিতে লেখা রয়েছে পুরো ঘটনা, কিন্তু একদম বাস্তব, যেন সত্যিই সে এরকম পরিস্থিতির শিকার। ভাইয়া তো এ ধরনের গল্প লিখে না, তবে কেন লিখলো? আবার হারিয়েও গেল সেখানে। চিন্তাটা মাথায় আসতে কি মনে করে যেন নাক দিয়ে ডায়েরির গ্রানটা নিল রাহাত। পরক্ষণে ছুঁড়ে ফেলে দিল হাত থেকে। এই যে রক্তের গ্রান, টাটকা তাজা রক্ত, তবে কি? পরক্ষণে ভেসে আসলো সেই গানের স্বর, মেয়েলি গলা, বড্ড করুণ সুর, কিন্তু খুবই মধুর। তাই রাতের বেলা মেয়ের কণ্ঠ পেলে লোভ করে বাইরে যাওয়া উচিত না, ঘরের মধ্যে সাবধানে থাকাই ভালো।